নদীর ধর্মই বয়ে চলা। তীব্র স্রোতের টানে বিশাল জলরাশি নিয়ে পাহাড় থেকে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়াই যেন নদীর লক্ষ্য। গতিচাঞ্চল্য আর জলকল্লোল হল একটি নদীর গৌরব। নদীর সেই গৌরব বাড়িয়ে দেয় তীরবর্তী জনপদের প্রাণের স্পন্দন। কিন্তু কখনো যদি স্রোত থেমে যায়, তখন নদী তার গৌরব হারায়। আক্ষেপ করে সবাই বলে মৃত নদী। আজ আমরা এমনই এক মৃতপ্রায় নদী নিয়ে আলোচনা করব। এক নজরে তিস্তা নদী। 200 বছরেরও অধিক পুরাতন তিস্তার উৎপত্তি সিকিম হিমালয়ের 7200 মিটারের উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে। কাছ থেকে মনে হবে তিস্তা নদী যেন নীলাভ সবুজ জলের খনি। সবুজ পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা বরফ গলা স্বচ্ছ পানি এক অন্যরকম মায়া তৈরি করে। পূর্ব সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার পর্যন্ত বয়ে চলা 315 কিলোমিটার দৈর্ঘ্যের তিস্তার সৌন্দর্য দেখে কাটিয়ে দেওয়া যাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু এই ঘোর কেটে যাবে বাংলাদেশে তিস্তার প্রবেশমুখ নীলফামারী জেলায় এসে। বাংলাদেশে এসে 115 কিলোমিটার পাড়ি দিয়ে তিস্তা এসে মিশেছে ব্রহ্মপুত্র নদের সাথে। এই পথে তিস্তা ছুঁয়েছে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা। আন্তর্জাতিক নদী হলেও সীমান্তের দুই পাশে তিস্তার রূপ সম্পূর্ণ ভিন্নধর্মী। সীমান্তের এক পাশে নদীতে তীব্র স্রোত, সেখানে কিলবিল করছে সুস্বাদু বৈরালী মাছ। নদীর দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। তবে উজানে ঘন ঘন জলবিদ্যুৎ আর সেচের জন্য বাঁধ নির্মাণ করার ফলে ভাটির বাংলাদেশ অংশে তিস্তা তার গতি আর সৌন্দর্য দুইটাই হারিয়েছে। উত্তরের বড় আক্ষেপের নাম তিস্তা। কয়েক দশক আগেও তিস্তাকে বলা হতো উত্তরের জীবন রেখা। তখন তিস্তা তার জলদুগ্ধে উত্তরের জীবনে প্রাণের স্পন্দন জুগিয়েছে। ঢেউয়ের দোলায় পাল তোলা নৌকা চলা কিংবা জেলেদের জালে রাশি রাশি মাছ ধরা ছিল তিস্তা অববাহিকার প্রতিদিনের দৃশ্য। কিন্তু 1998 সালে জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণ করে ভারত। মূলত এই ব্যারেজের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও তিস্তার পানি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় সরবরাহ করছে ভারত। এতে চরম পানি সংকটে পড়েছে তিস্তার বাংলাদেশ অংশ, যার সরাসরি প্রভাব পড়ছে এই অঞ্চলের জনজীবনের উপর। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বড় ফসল বোরো ধানের চাষ। কারণ তিস্তার পানির উপরে নির্ভরশীল লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ প্রজেক্ট হল এই অঞ্চলের পানির প্রাথমিক অংশ। এই প্রকল্পটির অন্তর্ভুক্ত হল উত্তরবঙ্গের 6টি নীলফামারী, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার 7,50,000 হেক্টর এলাকা, যা দেশের মোট ফসলি জমির 14%। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, এই সেচ প্রকল্প এলাকায় পানি সরবরাহ এবং নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 10,000 কিউসেকের বেশি পানি প্রবাহ থাকা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যক্রমে শুষ্ক মৌসুম অর্থাৎ বোরো ধান চাষের সময় তিস্তার পানি প্রবাহ থাকে 500 কিউসেকেরও কম। তীব্র পানি সংকটের কারণে প্রতি বছর এই জেলায় প্রায় 15 লক্ষ টন বোরো ধান উৎপাদনে ক্ষতি হচ্ছে। আবার ভূপৃষ্ঠের পানি প্রবাহ কমে যাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়িয়েছেন। গবেষণা বলছে, তিস্তা অববাহিকায় কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর প্রায় 10 মিটার নিচে নেমে গেছে। অর্থাৎ খুব দ্রুত তিস্তার ভূপৃষ্ঠ আর ভূগর্ভস্থ পানির জন্য হাহাকার বাড়বে। আবার উজানে বাঁধ নির্মাণের কারণে ভাটির বাংলাদেশে তিস্তা চরমভাবে নাব্যতা হারাচ্ছে। রিপোর্ট বলছে, বাঁধ নির্মাণের পরে বাংলাদেশ অংশে তিস্তার গড় গভীরতা 32 ফিট থেকে কমে 15 ফিটে দাঁড়িয়েছে। এতে সামান্য বৃষ্টিতে কিংবা উজানের পানিতে তিস্তা অববাহিকায় ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। নিষ্ঠুর এসব দুর্যোগে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাছপালা, গবাদি পশু। নিঃস্ব আর সর্বশান্ত এসব নদী শিকস্তি অনিশ্চিত ভবিষ্যৎ জেনে আশ্রয় নিচ্ছে অন্যান্য জেলা ও উপজেলায়। সমীক্ষায় দেখা গেছে, তিস্তা বাঁধের কারণে বন্যাসহ অন্যান্য বিপর্যয়ের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $135 বিলিয়ন। ভুক্তভোগী কি শুধুই বাংলাদেশ? তিস্তায় ভারতের বাঁধের খেসারত যে শুধু বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ দিচ্ছে তা নয়। অবৈজ্ঞানিকভাবে বাঁধ নির্মাণের ফলে নদীসহ অববাহিকার সামগ্রিক ইকোসিস্টেম হুমকির মধ্যে পড়েছে। স্বয়ং ভারতীয় নদী গবেষকদের মতে, বাঁধের কারণে ভারতীয় অংশে তিস্তার গতিপথ ক্রমশ পরিবর্তিত হচ্ছে। পলি জমছে তিস্তার শাখা উপনদীগুলোতে। এতে ভয়াবহভাবে বাড়ছে বন্যার তীব্রতা। 2023 সালে সিকিমে বন্যায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, গবাদি পশু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
এছাড়া চলতি বছরের শুরুতে কয়েকদিনের বৃষ্টিতে কোচবিহারে তিস্তার পারে ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়। বাঁধের কারণে পানি আটকে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। এদিকে গত ২০ আগস্ট সিকিমে ভয়াবহ ভূমিধসে ধ্বংস হয়ে যায় তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। উল্লেখ্য, তিস্তা নদীর ওপর বাঁধ দিয়ে ৫১০ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছিল। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিবেশবিদ অরূপ গুহ বলেছেন, নদীতে অবৈজ্ঞানিকভাবে বাঁধ দেওয়া হয়েছে। পাহাড়ে ও ডুয়ার্সে তিস্তার উপর একের পর এক প্রকল্প তৈরি হয়েছে। এমন যে হবে সে আশঙ্কা ছিলই। নদী শুধু পানির আধার নয়, এটি বিশাল এক ইকোসিস্টেম, অসংখ্য প্রাণী বৈচিত্র্যের আবাসস্থল আর অববাহিকার পরিবেশের নিয়ন্ত্রক। তাই নদীর পানি ভাগাভাগির বিষয় নয়, এটি সমন্বিতভাবে ব্যবহার ও ব্যবস্থাপনার বিষয়। আর তিস্তার পানি সমস্যা একটি মানবিক সমস্যা। এর সমাধান হলে কেবল পানি সমস্যারই সমাধান হবে তা নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যে বিশ্বাস, আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির সহায়ক হবে। তো তার না তখনই পানি ছেড়ে দেয়, তখন আমাদের এগুলো বসত বাড়ি ভিটে তো মনে করেন যে এগুলো জায়গা জমি সব চলে গেছে, কারণ আমাদের থাকাও খুব রিস্কের উপরে। আমাদের দরকার সে সময় তো পানি দেয় না। তবে কয়েক দশকের কূটনৈতিক ব্যর্থতায় ঝুলে থাকা তিস্তা সমস্যার সমাধানে এখন বিকল্প উপায় নিয়ে ভাবার সময় এসেছে। সেটা হতে পারে জলাধার খনন, বিকল্প বাঁধ নির্মাণ কিংবা ভিন্ন কিছু। আর বিদেশি সংস্থার ফান্ডিং না পেলে নিজস্ব অর্থায়নেই হোক তিস্তা প্রজেক্ট। এতে প্রতিবেশীদের সদিচ্ছার উপর নির্ভরতা কমিয়ে পানি ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সমাধান হবে প্রত্যাশা দেশবাসীর।